আসসালামু আলাইকুম। 2024 সালে 5ই আগস্টের পরবর্তী সময় থেকে আপনার 2024 সালের 8 তারিখে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো। এর পরবর্তী সময় পর থেকে নির্বাচিত সরকার আসা পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন জেলে কী পরিমাণ মৃত্যু হয়েছে সে সম্পর্কিত একটি ধারণা আপনাদের দেব। এই সম্পর্কিত নির্ভরযোগ্য সরকারি বা সমন্বিত আন্তর্জাতিক পরিসংখ্যান পাওয়া খুব কঠিন, তবে বিভিন্ন সংগঠন এবং সংবাদ প্রতিবেদনের উপর ভিত্তি করে আমরা একটা আনুমানিক তথ্য বের করতে পারি। যেমন ডেইলি স্টারের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের জেলখানায় মৃত্যু সম্পর্কিত প্রাথমিক একটা তথ্য পাওয়া যায়। রাষ্ট্রীয় তথ্য মানে প্রিজন ডিরেক্টরেট অনুযায়ী 2024 সালে মোট 261 জন বন্দী মৃত্যু হয়েছে, যার বেশিরভাগই চিকিৎসা অবস্থায় বা হাসপাতালে সতর্ক অবস্থায় মারা গেছে। এটা হলো ডেইলি স্টারের রিপোর্ট। আবার ডেইলি স্টারের রিপোর্ট অনুযায়ী 2025 সালে বন্দী মৃত্যু হয়েছে 270 জন। সেই ডেইলি স্টারে একটা মানবাধিকার সংগঠনের রিপোর্ট আসছিল। HRSS বলেছেন 2024 থেকে 2026 সালের মাঝামাঝি সময়কালে মোট অন্তত 127 জন বন্দী মারা গেছে, যার মধ্যে 44 জন সাজাপ্রাপ্ত এবং 83 জন জামিনে থাকা আন্ডার ট্রায়াল ডিটেনস মারা গেছে। আন্ডার ট্রায়াল ডিটেনস এর ভিতরে ইলনেস, সুইসাইড, মিসট্রিটমেন্ট এর কারণে তারা মৃত্যুবরণ করেছেন। আবার বিজনেস স্ট্যান্ডার্ডের তথ্য অনুযায়ী মোটামুটি একটা হিসাব পাওয়া গেছে। সেটা হলো এই দুই উৎসকে মিলিয়ে ওই সময়কালের উপর ভিত্তি করে আপনার 2024 সালের 5ই আগস্ট থেকে বর্তমান সময়ে নতুন সরকার গ্রহণ করার আগ পর্যন্ত আনুমানিক বন্দী মৃত্যু ঘটেছে 5 আগস্ট থেকে 31 ডিসেম্বর পর্যন্ত। সম্পূর্ণ 2024 সালের বন্দির মৃত্যু হয়েছে 261 জন প্রায়, এবং 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর 2025 সাল পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় 270 জন। 270 জন। এবং জানুয়ারি থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সময় শেষ পর্যন্ত 10 থেকে 10+ মারা গেছেন আর কি। তো এরকম আনুমানিক ধারণা করা হয় যে 24 সাল 5 আগস্ট থেকে আপনার অন্তর্বর্তীকালীন তাদের দায়িত্ব হস্তান্তর করার আগ পর্যন্ত 540 থেকে 550 জন বন্দী ওই সময়কালে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুবরণ করার কারণগুলো হলো রোগ, চিকিৎসা না পাওয়া, অসুস্থতা, কিছু ক্ষেত্রে সহত্যা জড়িত আর কি। তবে এই সংখ্যা সম্পূর্ণ সরকারি না,
হওয়ায় নির্দিষ্ট কোনো কোটায় বা বের করা পরিসংখ্যান করা খুব কঠিন। যদি জেলখানার থেকে এর নির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করে তাহলে এটা পাওয়া যেতে পারে। যদি এই মৃত্যুগুলোর উপর তদন্ত গঠন করা হয় এবং তদন্ত যদি নিরপেক্ষভাবে করা হয়, যেমন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি ইত্যাদি সংগঠন বলেছেন, এক্ষেত্রে সরকারের ওই তৎকালীন সরকারের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। কারণ 1 নম্বর, অধিকাংশ মৃত্যু অসুস্থতা ও প্রাকৃতিক কারণে হয়। জেলখানা অতিরিক্ত বন্দী ওভারক্রাউডিং, পর্যাপ্ত চিকিৎসা সুবিধা না দেওয়া, চিকিৎসা সুবিধার অভাব ছিল, এবং দীর্ঘদিন বিচারাধীন না থাকা কারণে এই মৃত্যুগুলো হয়েছে। 3টা পয়েন্ট তারা উল্লেখ করেছে। এবং এটার উপর যদি এই 3টা পয়েন্টের উপর যদি আপনি এই তদন্ত করা হয় এবং ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, এক্ষেত্রে সরাসরি ইচ্ছাকৃতভাবে ওই সময়কার সরকারের উপরে দায়বদ্ধতা পড়ে এবং ওই প্রশাসনিক একটা প্রশ্নবিদ্ধ আসে। আরেকটা বিষয় হলো আপনার এই যে মৃত্যুগুলা হলো, এই মৃত্যুগুলা যদি সঠিকভাবে তদন্ত না হয় এবং এই তদন্তগুলার স্বচ্ছতা যদি না পাওয়া যায়, যেমন 540 থেকে 550 জন বন্দী 2024 সালের 5ই আগস্টের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়িত্ব হস্তান্তর করার আগ পর্যন্ত যে মৃত্যুটা হয়েছে, তার ডেইলি স্টারের রিপোর্ট অনুযায়ী, তো ওই সময়কার সরকার অবশ্যই প্রশ্নবিদ্ধ হয়। কিছু কিছু হাইকোর্টের বিচার বেঞ্চে আপনার বিচারালয়ে ব্যানার কি বলে ওইটাকে, নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছিল যে এখানে বৈষম্য সম্পর্কিত কোনো মামলার বিচার করা হবে না। ওই সময়কার আইনমন্ত্রী ছিলেন ডক্টর আসিফ নজরুল, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক, আইন বিভাগের শিক্ষক। যদি স্বচ্ছ তদন্ত হয় এবং এই তদন্ত রিপোর্ট যদি প্রকাশ পায়, অবশ্যই ডক্টর আসিফ নজরুল তার বিরুদ্ধে চার্জ গঠন করা উচিত। তিনি পুলিশ হত্যাকারী যে ছেলেটা মাহাদি নাকি যেন নাম, ইন্ডিয়া হয়ে ইউরোপে চলে যেতে চাচ্ছিলেন, পরে ইন্ডিয়া থেকে ফেরত আসছেন। উনি আপনার থানায় বসে ওসিকে হুমকি দিচ্ছিল যে আমরা পুলিশ হত্যা করে মেরেছি, এরকম হুমকি দামকি। ওই ছেলেকে রাত্রে কোর্ট বসিয়ে জামিন দেওয়া হয়। এরকম লক্ষ লক্ষ হাজার হাজার, এক একটা মামলায় ধরেন বৈষম্য আন্দোলনের একটা মামলায় 200-250 উপরে মানুষজনকে মামলা দেওয়া হয়েছে। সত্যিকার অর্থে কারা অপরাধী না, এটা কোনো তদন্ত করে বের করা হয় না এবং তাদের বিচারিক ট্রায়ালও নেওয়া হয় নাই। তো এক্ষেত্রে যদি স্বচ্ছ তদন্ত করা হয়, আসিফ নজরুলের উপরে চার্জ গঠন করা উচিত এবং তাকে আইনের আওতায় আনা উচিত।
একটা মেয়ে সুরভি নাম, সে চাঁদাবাজি করছে। সে তার ভিডিও ফুটেজ আছে টিভিতে, বিভিন্ন চ্যানেলে এই ভিডিও ফুটেজ প্রকাশিত হয়েছে, ইউটিউব চ্যানেলগুলোতেও প্রকাশিত হয়েছে যে এক জায়গা থেকে আপনি এই 50 কোটি টাকা চাঁদাবাজি করছে। 20 কোটি টাকা নাহিদকে দিচ্ছে, আর 20 কোটি টাকা কারে যেন দিচ্ছে, আর 10 কোটি টাকা ওই নিজেই নিছে। ওই মেয়েটাকে রাত্রে চাপের উপর পড়ে উনি কোর্ট বসিয়ে জামিন দেওয়া হয়। আর শত শত লাখ লাখ হাজার হাজার বিনা বিচারে মানুষ ওভারলোডিংয়ের কারণে, প্যানিকের কারণে অনেকে হার্ট অ্যাটাক করেছেন, অনেকের বার্ধক্যজনিত রোগও থাকতে পারে, আবার দেখা গেছে যে শারীরিক রোগ থাকতে পারে, রোগের কারণে মারা গেছেন। টোটালি বিচারহীনতার একটা সময় পার করা হয়েছে। ওই সময়টাতে কোনো বিচারহীনতা ছিল না। তো তদন্ত করলে বের হবে। এক্ষেত্রে ডক্টর আসিফ নজরুলকে আইনের আওতায় আনা উচিত। এটা আমার মতামত, তথ্য অনুযায়ী মতামত, এবং তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়ানো করানো উচিত আসিফ নজরুলকে। এই যে মৃত্যুগুলো হলো, আইন বহির্ভূত যে মৃত্যুগুলো হলো, চিকিৎসার অভাব, শরীরে বিভিন্ন রোগগুলো কেন হয়েছে? সাব্বির আপনার জেলে ছিল, সাব্বির বলল যে খাবারে প্রয়োজন এবং বিষক্রিয়া মিশানো হতো, এবং সাব্বির যখন মুক্তি পায় তখন ওর 3-4 মাস সময় লেগেছিল ওর মুখের কথাবার্তা জড়তা ঠিক হওয়ার জন্য। এটা ও বলছে, এবং ও পরীক্ষাও করেছে, পরীক্ষার রিপোর্টগুলোও দেখেছে যে ওর শরীরে মাত্রাতিরিক্ত কেমিক্যাল ইউজ করা হয়েছে। যদি এটা সত্য হয়ে থাকে, এটা তদন্ত করা উচিত এবং আসিফ নজরুলকে আইনের আওতায় আনা উচিত। আজকে এতটুকু পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।